রাহিম দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজে 2020-21 সালের একাদশ শ্রেণীর মানবিক অর্থনীতি শিক্ষার্থীবৃন্দ সবাইকে ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্র মূলধন চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায় পড়াচ্ছিলাম। আমি তোমাদেরকে সাবজেক্ট কোড বলতে ভুলে গিয়েছিলাম। অর্থনীতির প্রথম পত্রের সাবজেক্ট কোড হচ্ছে 109 এবং অর্থনীতির দ্বিতীয় পত্রের সাবজেক্ট কোড 110। আজকে পড়াবো মূলধনের গতিশীলতার গুরুত্ব, মূলধনের যোগান, মূলধনের গঠন এবং মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে। মূলধনের গতিশীলতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মোবাইলিটি অফ ক্যাপিটাল। অর্থনীতিতে মূলধনের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বিনিময় হার উচ্চতর উন্নয়ন ও সমৃদ্ধি। এগুলো এখন অভ্যন্তরীণ মানে দেশের ভিতরে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য অভ্যন্তরীণভাবে মূলধনের গতিশীল থাকা আবশ্যক। দেশের বিভিন্ন অঞ্চলে, শহরে এবং গ্রামে পর্যাপ্ত মূলধনের সরবরাহ বিদ্যমান থাকলে উৎপাদন দ্রুত বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি, দেশে পর্যাপ্ত মূলধন থাকলে এবং তা পূর্ণমাত্রায় গতিশীল হলে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। উন্নয়ন সাধন, উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের পেছনে মূলধনের গতিশীলতা কার্যকর ভূমিকা পালন করে বা কার্যকর অবদান রয়েছে। উৎপাদন ক্ষেত্রেও নতুনত্ব প্রবর্তন এবং সুষম উন্নয়ন এসব ধারণার সাথেও মূলধনের গতিশীলতা তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি, মূলধনের গতিশীলতার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি পায়। বিভিন্ন উপকরণের প্রাচুর্যে সমৃদ্ধ দেশসমূহ প্রয়োজনীয় মূলধন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশেষায়িত পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা পালন করে বা রাখে। যেসব দেশে মূলধন সংকট রয়েছে সেসব দেশে বৈশ্বিক বাণিজ্যের সুফল ভোগ করার সুবিধা থেকে বঞ্চিত বা ভোগ করতে পারে না। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, মূলধনের গতিশীলতার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে বা দেশের দ্রুত উন্নতি সাধনের জন্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এর প্রয়োজন, অর্থাৎ এফডিআই এর পূর্ণরূপটি পরীক্ষায় আসে অনেক সময়। এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। দেখো, বাংলাদেশের প্রকৃত বিদেশি বিনিয়োগ এফডিআই এর সম্প্রসারিত ধারা বছর মিলিয়ন মার্কিন ডলারে 2006 সালে, আর 2008 সালে, 12 সাল, 2013 সাল, 2014, 2016 এবং 2018 সাল। 2006 সালে ছিল 793 মিলিয়ন মার্কিন ডলার প্রকৃত বিদেশি বিনিয়োগ ছিল, আর 8 সালে ছিল 1086 মিলিয়ন মার্কিন ডলার। 2012 সালে ছিল 1,292,56 মিলিয়ন মার্কিন ডলার ছিল, আর 2013 সালে 1,599,16 মিলিয়ন মার্কিন ডলার ছিল প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ বা সম্প্রসারিত ধারা। 2014 সালে ছিল 1,527 মিলিয়ন মার্কিন ডলার, আর 2016 সালে ছিল 2,332,7 মিলিয়ন মার্কিন ডলার। 2018 সালে বৃদ্ধি পেয়ে হচ্ছে 2,266 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে এফডিআই সহায়তা যেসব খাতে পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেবা, বস্ত্র, কৃষিভিত্তিক, রসায়ন এবং প্রকৌশল, মুদ্রণ ও প্রকাশনা, জ্বালানি ও গ্যাস এবং বিনোদন ইত্যাদি উপখাতে অন্তর্ভুক্ত হয়েছে। এফডিআই এর সেবা খাতে বিনিয়োগটা উল্লেখযোগ্য পরিমাণে অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময় হার, এক্সচেঞ্জ রেট, আমদানি রপ্তানি বাণিজ্য, বৈদেশিক দেনা পরিশোধ প্রভৃতি
ক্ষেত্রে বিনিময় হার ভূমিকা পালন করে। মূলধনের গতিশীলতার উপর বিনিময় হারের নমনীয়তা নির্ভরশীল। উচ্চতর উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন। অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি যদি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে হয় সেক্ষেত্রে মূলধনের গতিশীলতার গুরুত্ব অপরিসীম। এখানে কাঙ্ক্ষিত বলতে বোঝাচ্ছে যতটুকু লক্ষ্যমাত্রা ধার্য করা হয় বা ঠিক করা হয় সেটাকে বলা হচ্ছে, বা যে পরিমাণ সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি পৌঁছালে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে, জনগণের জীবনযাত্রার মানের উন্নতি হবে, সেই পর্যায়কে কাঙ্ক্ষিত সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কাঙ্ক্ষিত পর্যায় বলা হয়। এসব আলোচনা থেকে আমরা বলতে পারি কৃষি ও শিল্পের উন্নয়ন সাধন, আঞ্চলিক বৈষম্য, ধন বৈষম্য হ্রাস, সম্পদের সুষ্ঠু ব্যবহার, ভৌত অবকাঠামো নির্মাণ, সুষম অর্থনৈতিক উন্নয়নের সাধনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধিতে মূলধনের গতিশীলতা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যবসায়, বাণিজ্য, ব্যাংকিং, মূলধন বাজার প্রভৃতি ক্ষেত্রে সমৃদ্ধ হতে হলে সেখানে মূলধনের গতিশীলতার প্রয়োজন। যেমন বিদ্যমান তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যে উদ্বৃত্ত ভোগ উদ্ভাবন এবং পরিবেশ সুরক্ষায় এর প্রয়োজনীয়তা আরও অধিক। অর্থাৎ মূলধনের যে গতিশীলতার গুরুত্ব, এগুলো শুধু যে অভ্যন্তরীণ উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি, উন্নয়ন সাধন, বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বিনিময় হার বৃদ্ধি, উচ্চতর উন্নয়ন ও সমৃদ্ধি, এসব ছাড়াও এই যে আঞ্চলিক ধন বৈষম্য হ্রাস, সম্পদের সুষ্ঠু ব্যবহার, ভৌত অবকাঠামো নির্মাণ, এগুলোর ক্ষেত্রেও সুষম অর্থনৈতিক উন্নয়ন সাধনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধিতে মূলধনের গতিশীলতা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, মূলধন বাজার প্রভৃতি খাত সমৃদ্ধ হতে হলেও সেখানে মূলধনের গতিশীলতার প্রয়োজন। যেমন বিদ্যমান তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের উদ্বৃত্ত ভোগ উদ্ভাবন এবং পরিবেশ সুরক্ষায় এর প্রয়োজনীয়তা আরও অধিক। এবার পড়াবো মূলধনের যোগান বা সাপ্লাই অফ ক্যাপিটাল। আমরা জানি মূলধনের দাম হচ্ছে সুদ। মূলধনের দাম হচ্ছে কি? সুদ। মূলধন তৈরি করা হয় সঞ্চয় হতে। সঞ্চয় সৃষ্টি হয় প্রত্যেক ভোক্তার বর্তমান আয় থেকে ভোগ ব্যয় নির্বাহ করার পর যা উদ্বৃত্ত থাকে তাই হচ্ছে সঞ্চয়। অর্থাৎ মানুষ যা আয় করে তার সবটাই বর্তমান ভোগে ব্যয় করে না, তার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। ওই সঞ্চিত অর্থটাই হচ্ছে মূলধন। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সঞ্চয় মূলধন গঠনে সহায়তা করে। সুতরাং মূলধনের যোগান বাড়ানোর জন্য সঞ্চয় বাড়াতে হবে। সঞ্চয় বাড়ানোর জন্য সুদের হার বাড়াতে হবে, কারণ সুদের হার যদি কম হয় ভোক্তা বা ব্যক্তি সঞ্চয়ে উৎসাহী হবে না। সঞ্চয় বৃদ্ধি করতে হলে আমাদেরকে সুদের হার বাড়াতে হবে, অর্থাৎ ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হবে। সঞ্চয় বাড়ানোর মাধ্যমে সুদের হার বৃদ্ধির মাধ্যমে সঞ্চয় বাড়ানো যায়। অতএব মূলধনের যোগান হলো জনগণের হাতে বিদ্যমান সেই পরিমাণ অর্থ যা তারা ভোগের জন্য ব্যয় না করে সুদের বিনিময়ে মূলধন হিসেবে ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হয়। এখন গাণিতিকভাবে দেখো এসকে ইকুয়াল টু ওয়াই মাইনাস সি এবং এসকে ইকুয়াল টু আই, অর্থাৎ এখানে এসকে হচ্ছে সাপ্লাই অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের যোগানের সুদ আইতে, এবং এস ইনফিনিটিভ আই, এখানে এসকে প্রধান উপাদান হলো দুটি, একটি স্থির মূলধন কে এফ অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল, আর এবং অপরটি হলো চলতি বা পরিবর্তনশীল মূলধন কে ডব্লিউ। এখানে সংক্ষেপে এসকে ইকুয়াল টু কে পি প্লাস কে ডব্লিউ। এখানে এসকে হচ্ছে সাপ্লাই অফ ক্যাপিটাল মূলধনের যোগান, ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এবং সি হচ্ছে কনজামশন বা সামগ্রিক ভোগ ব্যয়, এস হচ্ছে সেভিংস বা সঞ্চয়, আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার, আর ইনফিনিটিভ মানে আনুপাতিক সম্পর্কের চিহ্ন। এখানে যে কোনো দেশের মূলধনের যোগান দুভাবে হতে পারে, যথা অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস। মূলধনের যোগানের অভ্যন্তরীণ উৎস হচ্ছে স্বেচ্ছাকৃত সঞ্চয়, রাজস্ব উদ্বৃত্ত, নিট মূলধন আয়, বেসরকারি সঞ্চয়, অতিরিক্ত কর ধার্য আর্থিক প্রতিষ্ঠান। বৈদেশিক উৎস এগুলো হচ্ছে অভ্যন্তরীণ সঞ্চয়ের উৎস। এবার দেখো স্বেচ্ছাকৃত সঞ্চয় বৃদ্ধি কীভাবে হয়। দেশের জনগণ
জনগণের স্বেচ্ছাকৃত সঞ্চয় বৃদ্ধির উপর মূলধনের যোগান নির্ভরশীল। জনগণের মধ্যে এই প্রবণতা যত বৃদ্ধি পাবে, মূলধনের যোগানও ততই বা সেই হারে বৃদ্ধি পাবে। রাজস্ব উদ্বৃত্ত, সরকার বাজেটে যে ব্যয় বরাদ্দ করে তার পরিমাণ যদি রাজস্ব আয়ের থেকে কম হয়, অর্থাৎ সরকার যে পরিমাণ ব্যয় বরাদ্দ করে, সরকারের ব্যয় যদি রাজস্ব আয় থেকে যদি ব্যয় কম হয়, তখন রাজস্ব উদ্বৃত্ত সৃষ্টি হবে, যা মূলধন যোগানের উপাদান হিসেবে বিবেচিত হবে। নেট মূলধন আয় বা নেট ক্যাপিটাল রিসিটস। বাংলাদেশের ব্যাংক জনগণের নিকট হতে সরকারি বন্ড ও বিভিন্ন প্রকার ঋণপত্র বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তা সরকারের নিট মূলধন আয় হিসেবে গণ্য হয়। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার সংরক্ষিত তহবিল এবং সঞ্চয়তে সরকার মূলধনের যোগান দিয়ে থাকে। এখানে স্বায়ত্তশাসিত বলতে বোঝাচ্ছে যে সকল প্রতিষ্ঠান কিছুটা সরকারি নিয়ন্ত্রণ থাকে এবং কিছুটা বেসরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়, সেটাকে বলে অটোনমাস বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বেসরকারি সঞ্চয় বা প্রাইভেট সেভিংস, দেশের ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জনগণের অর্থ সঞ্চিত থাকে। এসব সঞ্চয় থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলধনের যোগান দেওয়া হয়। অর্থাৎ ব্যক্তি যা আয় করে তা কিন্তু ব্যক্তি বাসায় আলমারিতে জমা করে না, ব্যাংকে বা বিমা করে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করে থাকে। ওই সঞ্চিত অর্থটাই যখন সঞ্চয় থেকে কিছু কিছু ব্যক্তি ঋণ গ্রহণ করে, ওই ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলধনের যোগান দেওয়া হয়। এভাবে অতিরিক্ত কর ধার্য বা এডিশনাল ট্যাক্সেশন, সরকার অনেক সময় বাজেটে বিদ্যমান করের হার বৃদ্ধি করে এবং অতিরিক্ত কর ধার্য করে মূলধনের যোগান সৃষ্টি করে। আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও সহ বিভিন্ন উন্নয়নধর্মী আর্থিক প্রতিষ্ঠান মূলধনের যোগান সৃষ্টিতে ভূমিকা রাখে। এছাড়াও সরকার নতুন মুদ্রা বা নোট ছাপিয়েও এরূপ তহবিল গঠনে এরূপ বলতে এখানে মূলধন গঠনকে বোঝাচ্ছে, তহবিল গঠনে ভূমিকা রাখে। বৈদেশিক উৎস, এক্সটার্নাল সোর্সেস, বিশ্বের বহু দেশের মূলধন যোগানের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে সাহায্য ও ঋণ গ্রহণ করে। বেশিরভাগ অনুন্নত ও উন্নয়নশীল দেশ অভ্যন্তরীণ উৎস দ্বারা প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারে না, তাই বাধ্য হয়ে ওইসব দেশ বৈদেশিক উৎস হতে মূলধন সংগ্রহ করে। এক্ষেত্রে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই মূলধন যোগানের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেশসমূহ বিভিন্ন বন্ধু দেশ থেকে তাদের যতটুকু প্রয়োজন প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত ঋণ সংগ্রহ করে থাকে এবং বন্ধু দেশসমূহ বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছে। উন্নত ও উন্নয়নশীল দেশসমূহ বিভিন্ন বন্ধু দেশ ও সংস্থা হতে বা দাতা দেশ ও ঋণ শর্তহীন ও শর্তযুক্ত ঋণ গ্রহণ করে বা আর্থিক সাহায্য ও কারিগরি সাহায্য, কোমল ও কঠিন শর্তে ঋণ এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সাহায্য এর মাধ্যমে মূলধনের যোগান সংকট মোকাবেলা তথা মূলধনের সংগ্রহ করে। এবার আসলে মূলধন গঠন বা ক্যাপিটাল ফর্মেশন, অর্থাৎ মূলধন কীভাবে গঠন হয়। সাধারণভাবে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধন গঠন বলা হয়, অর্থাৎ কীভাবে মূলধন বৃদ্ধি হবে এটা যে প্রক্রিয়া এটাকেই বলা হয় মূলধন গঠন। তাহলে আমরা বলতে পারি মূলধন গঠন বৃদ্ধির প্রক্রিয়াকে সাধারণভাবে মূলধন গঠন বলা হয়। আবার অন্যভাবে যদি বলি আমরা, যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানার সামগ্রী, বিদ্যুৎ, পরিবহন দ্রব্য, বাধা প্রভৃতি মূলধন দ্রব্য অধিক পরিমাণে বৃদ্ধি করা যায় তাকে মূলধন গঠন বলা হয়। মূলধন গঠন সম্পর্কে আর.এফ. বেনহাম বলেন, কোনো নির্দিষ্ট সময়ে কোনো সমাজ তার মূলধনের যে পরিমাণ বৃদ্ধি সাধন করে তাকে উক্ত সময় মূলধন গঠন বলা হয়। অধ্যাপক রেগনার নাক্স এর মতে, কোনো দেশ তার বর্তমান উৎপাদনকারী ক্ষমতার সম্পূর্ণটা বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে এই ক্ষমতার একটি অংশ মূলধন সামগ্রীর উৎপাদন কাজে নিয়োগ করলে তাকে মূলধন গঠন বলা হয়।
অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাকে মূলধন গঠন বলা হয়। ব্যাপক অর্থে অর্থনীতিতে মূলধন গঠন বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সঞ্চয়, সঞ্চিত অর্থ সংগ্রহ এবং তার উপযুক্ত বিনিয়োগ করা হয় তাকে মূলধন গঠন বলে। আবার বলি শোনো, ব্যাপক অর্থে অর্থনীতিতে মূলধন গঠন বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ বা অর্থ সঞ্চয়, অর্থ সংগ্রহ এবং তার উপযুক্ত বিনিয়োগ করা হয় তাকে মূলধন গঠন বলে। এখানে মূলধন গঠনের একটি সূত্র আছে, যদি টি সময়ের মূলধনের মজুদ কে টি এবং T+1 সময়ে মূলধনের মজুদ KT+1 হলে T+1 সময়ে মূলধন গঠন হবে KT+1 K1, অর্থাৎ উক্ত সময় নিট বিনিয়োগ। একটা উদাহরণ বলছি, মনে করা যাক 2011 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোট 135 কোটি টাকার মূলধন ছিল, কিন্তু 2011 সালে জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোট 135 কোটি টাকার মূলধন ছিল, কিন্তু 2012 সালের জুন মাসে দেশের মোট মূলধনের মূল্য দাঁড়ালো 144 কোটি টাকা। এক্ষেত্রে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ দাঁড়ালো 900 কোটি টাকা। কিন্তু প্রকৃত মূলধন বৃদ্ধির বিষয়টি বিশ্লেষণের জন্য মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি বা অবচয় বিষয়টি বিবেচনা করতে হয়। এখানে অবচয় বা ক্ষয়ক্ষতি কিন্তু ব্যয় বলতে বোঝানো হচ্ছে যে মূলধন সামগ্রী যে বিশেষ করে যন্ত্রপাতি, দালান কোঠা বা সব কিছুই একটা নির্দিষ্ট সময় পর এটা কিছুটা নষ্ট হয় বা অকেজো হয়ে যায়, তখন এগুলো রিপেয়ার বা মেরামত করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয়। ওই খরচটাকেই বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় ব্যয়। বাংলায় বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ইংলিশে বলা হয় CCA বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। আর অবচয়জনিত ব্যয় বলতে এখানে কিন্তু প্রকৃত মূলধন বৃদ্ধির বিষয়টি বিশ্লেষণের জন্য মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতির বিষয় বা অবচয় বিষয়টি বিবেচনা করতে হয়। অর্থাৎ এখানে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বলতে বোঝানো হয় বা অবচয় ব্যয় বলতে মূলধন সামগ্রীর যন্ত্রপাতি, দালান কোঠা এগুলো সব কিছুই মূলধনজাত দ্রব্য, কিছুটাও ব্যবহার করতে করতে অকেজো হয় বা নষ্ট হয়ে যায়, তখন ওগুলোকে পুনরায় মেরামত করতে হয়। ওই মেরামত করার জন্য যে অর্থটা খরচ হয় বা বরাদ্দ রাখতে হয় সেটাকে বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ইংলিশে বলা হয় CCA বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। আর অবচয় বলতে বোঝানো হয় DC বা ডিপ্রিসিয়েশন কস্ট। ধরি উক্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হলো 2800 কোটি টাকা, অতএব ওই সময়ে নিট মূলধনের পরিমাণ কী হবে, তাহলে আমরা এখানে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ ধরেছি 900 কোটি টাকা এবং মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হলো 2800 কোটি টাকা। তাহলে আমাদের নিট মূলধনের পরিমাণ বের করতে হলে আমাদের বার্ষিক মূলধন থেকে ক্ষয়ক্ষতিজনিত মূলধনের ব্যয়টা বিয়োগ করতে হবে। তাহলে 900 কোটি টাকা বিয়োগ 2800 কোটি টাকা বিয়োগ হলো 6200 কোটি টাকা। এটাই হচ্ছে আমাদের নিট মূলধন বৃদ্ধির পরিমাণ। এভাবে কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়ের প্রকৃত মূলধন গঠনের পরিমাণ নির্ণয় করা যায়। মূলধন গঠনের প্রকারভেদ: প্রাতিষ্ঠানিক মূলধন গঠন, সামাজিক মূলধন গঠন এবং মানবীয় মূলধন গঠন। প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল ক্যাপিটাল ফর্মেশন মূলধন গঠন, অর্থাৎ এখানে পদ্ধতি হচ্ছে মূলধন গঠন পদ্ধতি তিনভাবে হতে পারে। একটা সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় আহরণ, সঞ্চয়কে বিনিয়োগ করা। সরকার বিভিন্নভাবে মূলধন গঠন করতে পারে। সরকার প্রথমে অপূর্ণতা কোথায় কোথায় রয়েছে তা চিহ্নিত করবে, একই সাথে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সঞ্চিত অর্থ দক্ষতার সাথে যথাযথভাবে বিনিয়োগ করলে মূলধন বৃদ্ধি পায়। এক্ষেত্রে সঞ্চয় এর সূত্র হচ্ছে S=Y - C > 0, অর্থাৎ এখানে সঞ্চয় যদি থার্ড ব্র্যাকেট S=, ফার্স্ট ব্র্যাকেট Y - C > 0, এই চিহ্নটা যদি যেদিকে মুখ কথা হবে সেদিকটা বেশি 0, অর্থাৎ যদি আমরা সঞ্চয় কীভাবে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিই, অর্থাৎ আমাদের আয় হচ্ছে কত, আয় বোঝানো Y দিয়ে ইকোনমিক্সে, আর C দিয়ে
কনজামশন বা ভোগ ব্যয় বোঝানো হয়, আর এসডিএস সেভিংস বা সঞ্চয় বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, বা আয় থেকে ভোগ ব্যয় যদি পরিমাণ যদি কম হয় সঞ্চয়, তখন বৃদ্ধির জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন পরোক্ষ করের মাধ্যমে সরকার রাজস্ব আয় বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে তুলনামূলকভাবে দরিদ্র শ্রেণীর ভোক্তারা যেসব পণ্য ভোগ করে সেগুলোতে ছাড় দিয়ে বিলাসদ্রব্য বা আরামপ্রদ পণ্য দ্রব্যের উপর এবং উচ্চ শ্রেণীর সেবার উপর অধিক পরোক্ষ কর আরোপ করলে সঞ্চয় ভাণ্ডার সমৃদ্ধ হবে। 2 নম্বর হচ্ছে সরকার বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিনিয়োগ বান্ধব করনীতি গ্রহণ করতে পারে। সরকার দেশীয় এবং বৈদেশিক উৎস হতে স্বল্প সুদে এবং সুদবিহীন ঋণ গ্রহণ করলে সঞ্চয়ের ভাণ্ডার সমৃদ্ধ হবে। 4 নম্বর হচ্ছে সরকারি সেক্টরের অবিনিয়োগকৃত অর্থ ও সঞ্চয়কে সমৃদ্ধ করে ব্যক্তি শ্রেণীর সঞ্চয়কে সংগ্রহ করার জন্য সরকার দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে সহায়তা করে। এভাবে বিভিন্ন উপায়ে আর্থিক সঞ্চয়কে সমৃদ্ধ করে তা দ্বারা প্রয়োজনীয় বিভিন্ন মূলধন দ্রব্য ক্রয়ের মাধ্যমে মূলধন গঠন বৃদ্ধি করা সম্ভব। এবং মূলধন গঠনের হার বা রেট অফ ক্যাপিটাল ফরমেশন কোনো নির্দিষ্ট সময়ে এক আর্থিক বছরে কোনো দেশের মূলধন বৃদ্ধির হারকে বলা হয় মূলধন গঠনের হার। আবার খেয়াল করো, কোনো নির্দিষ্ট সময়ে বা আর্থিক বছর বলতে এক আর্থিক বছর বলতে নির্দিষ্ট কোনো বছর, এক বছরকে বোঝায়। এক আর্থিক বছর কোনো দেশের মূলধন বৃদ্ধির হারকে বলা হয় মূলধন গঠনের হার। মূলধন গঠনের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মূলধন গঠনের হার ইজ ইকুয়াল টু পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন ভাগ হবে প্রাথমিক মূলধন গুণ হবে 100। উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছি অঙ্কের মাধ্যমে। 2018 এবং 2019 সালে বাংলাদেশে মোট মূলধন দ্রব্যের মজুদ ছিল 1,80,000 কোটি টাকা। অর্থাৎ 2018 এবং 19 সালে বাংলাদেশে মূলধন দ্রব্যের মোট মজুদের পরিমাণ ছিল 1,80,000 কোটি টাকা, এবং 2019-20 সাল শেষে অর্থাৎ সালের শেষে দেশে মূলধনের মজুদ দাঁড়ায় 2,20,000 কোটি টাকা। তাহলে এই উক্ত বছরে মূলধনের ক্ষয়ক্ষতির বা অবচয়জনিত ব্যয় ধরা হয়েছে 3,500 কোটি টাকা। তাহলে 2019-20 অর্থ বছরে মোট অতিরিক্ত মূলধনের পরিমাণ কত পাবো আমরা? এখানে আমরা প্রথম মোট মূলধনের মজুদ ধরেছিলাম 1,80,000 কোটি টাকা, এবং 2019-20 সালে ছিল 2,20,000 কোটি টাকা। তাহলে এই দুটা অর্থাৎ 2,20,000 কোটিকে আমরা বিয়োগ করবো 1,80,000 থেকে। বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হলো মোট অতিরিক্ত মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাব। বিয়োগ করলে দেখা যায় বিয়োগ করলে 40,000 কোটি টাকা। এটাই হচ্ছে আমাদের অতিরিক্ত মোট মূলধনের পরিমাণ। এখন 2019-20 অর্থ বছরে মোট মূলধনের নিট পরিবর্তন কতটুকু, অর্থাৎ ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটাকে বলা চলতি মোট অতিরিক্ত মূলধনের পরিমাণ থেকে ক্ষয়ক্ষতিজনিত খরচটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মোট মূলধনের নিট পরিবর্তনের পরিমাণ। তাহলে আমাদের মোট মূলধনের পরিমাণ আমরা পেয়েছি কত? অতিরিক্ত মূলধনের পরিমাণ পেয়েছি 40,000 কোটি টাকা। কীভাবে পেয়েছি? আমাদের 2019 সালে মোট মূলধনের পরিমাণ ছিল 1,80,000 কোটি টাকা, এবং 2019-20 অর্থ বছরে মোট মূলধনের পরিমাণ ছিল 2,20,000 কোটি টাকা। এই দুটো বিয়োগ করে আমরা পেয়েছি, অর্থাৎ 2,20,000 কোটি টাকা বিয়োগ 1,80,000 কোটি টাকা বিয়োগ হলো 40,000 কোটি টাকা। এই 40,000 কোটি টাকা হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধন থেকে আমাদের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয়েছিল 3,500 কোটি টাকা। এই 40,000 কোটি থেকে আমরা 3,500 কোটি টাকা বিয়োগ করলে পাবো আমাদের মোট নিট মূলধনের পরিবর্তনের পরিমাণ। তারপর আমরা এখানে মূলধন গঠনের হার বের করতে গেলে সূত্রে বসাবো। মূলধন গঠনের সূত্র আগেই বলেছি, পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন, আর বিয়োগ হবে ভাগ হবে প্রাথমিক মূলধন গুণ হবে 100। যদি হার মানে শতকরা বের করো তাহলে আমরা বলতে পারি 2019 ও 20 অর্থ বছরে মূলধন গঠনের হার কত? 36,500 কোটি টাকা বিয়োগ হবে ভাগ হবে 1,80,000 কোটি টাকা গুণ 100। এখানে আমরা এইখানে যে বিয়োগ ফল পেলাম 36,500 কোটি টাকা, এটা ভাগ করলাম আমরা প্রাথমিক যে মূলধনের মজুদ ছিল, অর্থাৎ 2018-19 সালে যে প্রাথমিক মূলধন ছিল সেটা দিয়ে ভাগ করতে হবে। আগেই বলা আছে সূত্রের মধ্যে যে পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন ভাগ হবে
পরপর দুটি সময়ে মোট মূলধনের নিট পরিবর্তন ভাগ হবে 18, অর্থাৎ প্রাথমিক মূলধনের পরিমাণ দিয়ে ভাগ। প্রাথমিক মূলধন ছিল 2018 এবং 19 সালের যে মূলধনটা 1,80,000 কোটি টাকা, ভাগ হবে ইন্টু 100, অর্থাৎ বিয়োগ সমান আমরা ভাগ করে কাটাকাটি করে পেলাম এখানে 20.27%। এটাই হচ্ছে আমাদের নিট মূলধনের পরিবর্তনের হার, মূলধন গঠনের পরিবর্তনের হার, অর্থ মানে 2019-20 অর্থ বছরের মূলধন গঠনের গুরুত্ব। বিশেষ করে উন্নয়নশীল দেশের মূলধনের অপর্যাপ্ততা বা অভাব রয়েছে। মূলধনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে দেখো মূলধন গঠনের গুরুত্ব। বিশেষ করে উন্নয়নশীল দেশে মূলধনের অপর্যাপ্ততা বা অভাব রয়েছে। মূলধনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে কৃষি উন্নয়ন, শিল্পায়ন, বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণ এবং টেকসই উন্নয়ন সাধন সম্ভব নয়। মূলধন গঠনের হার সমৃদ্ধ হলে উৎপাদন বৃদ্ধির কারণে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, কার্যকর চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হবে। ভবিষ্যতের উৎপাদনের আধুনিক উপকরণ, বিদ্যুৎ ও জ্বালানি, নানান ধরনের মূলধনদ্রব্য উৎপাদনের দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। কৃষি নির্ভর অর্থনীতির দেশটি একদিন শিল্প নির্ভর অর্থনীতির দেশে রূপান্তর হবে। তাই যে কোনো অর্থনীতিতে মূলধন গঠনের গুরুত্ব অপরিসীম। এখন আসো মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে। মূলধন গঠন মূলত সঞ্চয় ও বিনিয়োগের উপর নির্ভর করে। মানুষ তার অর্জিত আয় প্রধানত দুভাবে ব্যয় করে। একটি অংশ বর্তমান ভোগ ব্যয়ের জন্য, অপর অংশটি ভবিষ্যতের জন্য জমা করে রেখে দেয়, এটি হচ্ছে সঞ্চয়। এই সঞ্চিত অর্থ সংগ্রহ করে অনুকূল আর্থসামাজিক কাঠামোতে সুষ্ঠুভাবে বিনিয়োগ করে মূলধন সৃষ্টি হয়। এই সঞ্চয়ের পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে: সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা এবং বিনিয়োগের সুযোগ সুবিধা। এই তিনটি বিষয়ের উপর মূলধন গঠনের সঞ্চয়ের পরিমাণ নির্ভর করে। সঞ্চয়ের সামর্থ্য মূলত মানুষের আয়ের উপর সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। আয়ের পরিমাণ বেশি পরিবারের আয়তন ছোট এবং সাধারণ জীবনযাত্রায় অত্যন্ত অভ্যস্ত, অর্থাৎ সঞ্চয় সামর্থ্য কিসের উপর নির্ভর করবে? আয়ের পরিমাণ বেশি, পরিবারের আয়তন ছোট অর্থাৎ ছোট পরিবার যেটা, এবং সাধারণ জীবনযাত্রায় ব্যয় অভ্যস্ত, অর্থাৎ সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত বলতে সিম্পল জীবন যেটা, সেটাকে বোঝাচ্ছে। সঞ্চয়ের সামর্থ্য বাড়ে অভ্যস্ত হলে, ফলে যে দেশে আয় বেশি এবং প্রান্তিক ভোগ প্রবণতা কম সে দেশে সঞ্চয়ের পরিমাণ অধিক হয় এবং মূলধন গঠনের হারও অধিক হয়ে থাকে। সঞ্চয়ের ইচ্ছা, সঞ্চয়ের সামর্থ্যের সাথে সাথে সঞ্চয়ের ইচ্ছাও থাকতে হবে। সঞ্চয়ের ইচ্ছা যদি না থাকে তাহলে বাস্তবে অনেকে প্রচুর আয় করা সত্ত্বেও সে অতিরিক্ত সঞ্চয় করে না, কারণ সে অমিতব্যয়ী থাকে। অর্থাৎ অতিরিক্ত সঞ্চয় করতে হলে মিতব্যয়ী হতে হবে। অপরিণামদর্শী বা বিলাসিতার জীবন কাটানোর ফলে সঞ্চয় করতে পারে না, কিন্তু যদি সঞ্চয় পরিমাণ বৃদ্ধি করতে হয় এই অমিতব্যয়ী হওয়া যাবে না, অর্থাৎ পরিণামদর্শী বা বিলাসবহুল জীবনযাপন করা থেকেও বিরত থাকতে হবে সঞ্চয় বৃদ্ধি করতে হলে। বাস্তবে অনেক লোক প্রচুর আয় করে কিন্তু এই অমিতব্যয়ী হওয়ার জন্য, বিলাসিতার জন্য সঞ্চয় করতে পারে না। সুতরাং সঞ্চয় করতে হলে সঞ্চয়ের ইচ্ছা থাকা উচিত এবং যে কোনো মানুষের সঞ্চয় ইচ্ছা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। দূরদৃষ্টি অর্থাৎ দূরদৃষ্টি বলতে বোঝাচ্ছে মানুষের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আমরা একটু পরে কী হবে বা কয়েক সেকেন্ড পরে কী হবে আমরা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। এই যে অনিশ্চয়তা, এটাকেই বলা হয়েছে ভবিষ্যতের দূরদৃষ্টি। এই দূরদৃষ্টির জন্য ভবিষ্যতের সংসারের ভরণ পোষণ ও নিরাপত্তা সম্পর্কে সচেতন অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন লোকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বা আগ্রহ প্রবল দেখা যায়। পারিবারিক স্নেহ মমতা, যেসব মানুষের পারিবারিক স্নেহ মমতা বেশি তাদের সঞ্চয় প্রবণতাও বা আগ্রহ বেশি হয়ে থাকে। পরিবারের সদস্যদের প্রতি অধিক স্নেহশীল ব্যক্তিরা পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা, বিবাহ, ভরণ পোষণ এবং ভবিষ্যতের নিরাপত্তার দিক বিবেচনা করে সঞ্চয়ে প্রবৃত্ত হয়। ক্ষমতা ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, মানুষ সমাজে ক্ষমতা ও মর্যাদা লাভের আশায় সঞ্চয় করে থাকে, কারণ বিত্তশালীরা সাধারণত ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়ে থাকে।
তোমরা খেয়াল করবে, আমরা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাই বা কোনো পার্টিতে যাই, ওখানে দেখা যায় ভিআইপি যারা তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়, নর্মাল যারা বা দরিদ্র তাদের জন্য আলাদা কেন করা হয়? ওই যে এখানে বলা হয়েছে ক্ষমতা ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, অর্থাৎ ক্ষমতাবান যারা আর বিত্তশালীরা তাদেরকে সমাজে সবাই অতিরিক্ত মর্যাদা বা সম্মান দিয়ে থাকে। তাই সঞ্চয় মানুষ আগ্রহশীল হয় কেন? ওই ক্ষমতা এবং মর্যাদা লাভের আশায়। এই ক্ষমতা ও মর্যাদা লাভের আশায় বিত্তশালীরা সঞ্চয় করে থাকে অধিক বেশি পরিমাণে। বিত্তশালীরাই সাধারণত ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়ে থাকে। যানবাহনের সময় শেষ, আর পড়াবো না। থ্যাঙ্কস অল।